আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। পড়ছি ড্যান ব্রাউনের বিখ্যাত মিস্ট্রি থ্রিলার উপন্যাস দ্য ডা ভিঞ্চি কোড এর নবম পর্ব। যদিও রুইলা ব্রুয়ারের ধূসর পাথরের অনাড়ম্বরপূর্ণ ঘরটা অনেক যন্ত্রণার সাক্ষী, কিন্তু সাইলেসের সন্দেহ এখন তার শরীরে যে শারীরিক যন্ত্রণাটা আঁকড়ে ধরেছে সেটার সাথে তার কোনো কিছুরই তুলনা হয় না। আমি প্রতারিত হয়েছি। সব কিছু শেষ হয়ে গেছে। সাইলাসের সাথে চালাকি করা হয়েছে। ভাইয়েরা তাকে মিথ্যে বলেছে। তারা সত্যিকারের সিক্রেটটা প্রকাশ করার বদলে মৃত্যুকেই বেছে নিয়েছে। টিচারকে ফোন করার মতো শক্তি সাইলাসের ছিল না। সে শুধুমাত্র 4 জন লোককেই খুন করেনি, যারা জানতো কিস্টোনটা কোথায় লুকিয়ে রাখা আছে। উপরন্তু সেন্ট সালপিচের অভ্যন্তরে একজন নানকেও খুন করেছে। নানটা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করত। সে অপাসদের কাজকর্মগুলো নিন্দা করত। হঠাৎ করেই একটা অপরাধবোধ মহিলার মৃত্যু ব্যাপারটাকে খুব বেশি জটিল করে ফেলেছে। বিশপ আরিঙ্গারোসার ফোন কলটার জন্যেই সাইলাস সেন্ট সালপিচের ভেতরে ঢুকতে পেরেছিল। তিনি যখন আবিষ্কার করবেন নান মারা গেছে, তখন কি ভাববেন? যদিও সাইলাস মৃতদেহটা তার বিছানায় রেখে এসেছে, কিন্তু নানের আঘাতটা সহজেই চোখে পড়ে যাবে। সাইলাস জমিনের ভাঙা টাইলসগুলো ঠিক করে রেখে দেবার চেষ্টা করেছিল, কিন্তু ওগুলো এত বেশি ভেঙে গিয়েছে যে সবাই জেনে যাবে এখানে কেউ এসেছিল। সাইলাস পরিকল্পনা করেছিল এখানকার কাজটা শেষ করে অপাসদের ভেতরে লুকিয়ে পড়বে। বিশপ আরিঙ্গারোসা আমাকে রক্ষা করবেন, সাইলাস কল্পনা করল। অপাসদের হেডকোয়ার্টারের অভ্যন্তরে প্রার্থনা করা আর ধ্যান করার চেয়ে বড় কোনো আশীর্বাদের অস্তিত্ব এই জীবনে নেই। সে আর কখনোই বাইরে পা রাখবে না। তার সব প্রয়োজনই ওই উপাসনালয়ের ভেতরেই মেটাবে। কেউ আমার অভাবও অনুভব করবে না। দুর্ভাগ্যজনকভাবে সাইলাস জানত বিশপ আরিঙ্গারোসার মতো খ্যাতিমান ব্যক্তি খুব সহজে উধাও হতে পারবে না। আমি বিশপকে বিপদে ফেলে দিয়েছি। সাইলাস জমিনের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে নিজের কথা ভাবল। হাজার হোক, আরিঙ্গারোসাই তাকে নতুন জীবন দান করেছিলেন। স্পেনের সেই ছোট্ট মাঠে তাকে শিক্ষা দীক্ষা দিয়েছেন। তার জীবনের উদ্দেশ্য ঠিক করে দিয়েছেন। আমার বন্ধু আরিঙ্গারোসা তাকে বলেছিলেন, তুমি ধবল হয়ে জন্মেছ, এজন্য অন্যের কাছে তুমি লজ্জিত হয়েও না। তুমি কি বুঝতে পারছো না এজন্য তুমি কতটা আলাদা হয়ে উঠেছ? তুমি কি জানো না নূহ নিজেও একজন ধবল ছিলেন? নৌকার নূহ? সাইলাস এই কথাটা কখনো শোনেনি। আরিঙ্গারোসা হেসেছিলেন। অবশ্যই নৌকার নূহ। তিনি একজন ধবল ছিলেন, তোমারই মতো। তার ছিল ফেরেশতাদের মতো সাদা চামড়া। এটা মনে রেখো, নূহ এই পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে রক্ষা করেছিলেন। তোমারও জন্ম হয়েছে মহৎ কিছু করার জন্য সাইলাস। ঈশ্বর তোমাকে একটা কারণেই মুক্ত করেছেন, তোমার ডাক তুমি পেয়েছ। ঈশ্বর তোমার সাহায্য চাইছে তার কাজের জন্য। সময়ে সাইলাস নিজেকে নতুন আলোয় চিনতে শিখল। আমি বিশুদ্ধ, সাদা, সুন্দর, ফেরেশতাদের মতন। ঠিক এই সময়েই, যদিও সে তার নিজের ঘরে তার বাবার হতাশ কণ্ঠস্বরটা শুনতে পেল, অতীত থেকে তার কাছে ফিসফিস করে বলছে, তুই সু দিয়াস্ত্রে উ স্পেক্ত্রে। কাঠের ফ্লোরে হাঁটু গেড়ে বসে সাইলাস ক্ষমা প্রার্থনা করল। তারপর দড়িটা খুলে ফেলে আবার তার প্রায়শ্চিত্তে ফিরে গেল। গিয়ারের শিফটটা নিয়ে বেসামাল ল্যাংডন খুব কষ্টে হাইজ্যাক করা গাড়িটা কোনো মতে বোয়েদা বুলোয় থেকে দূরে নিয়ে যেতে পারল। দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনার কৌতুককর দিকটা রেডিওতে ট্যাক্সি কোম্পানির বারবার ঘোষণার মধ্যে হারিয়ে গেল। ভৈতুর 66 ওইতেভু রিপন্দেস। ল্যাংডন যখন পার্ক থেকে বের হবার পথটার কাছে এসে পৌঁছল, তখন সে সজোরে ব্রেক কষল। তুমি চালাও। সোফি স্টিয়ারিংয়ে গিয়ে বসতেই ল্যাংডন হাঁপ ছেড়ে বাঁচল বলে মনে হলো। কয়েক সেকেন্ডের মধ্যেই সোফি গাড়িটাকে খুব সুন্দর করে চালিয়ে নিয়ে জাগতিক আনন্দের উদ্যানটা পেছনে ফেলে পশ্চিম দিকের আলিদা লং সাম্পের দিকে নিয়ে গেল। রুই হ্যাকজোটা কোন দিকে? ল্যাংডন জিজ্ঞেস করল। স্পিড মিটারের দিকে তাকিয়ে দেখতে পেল ঘন্টায় 100 কিলোমিটারের বেশি গতিতে গাড়িটা চলছে। সোফির চোখ রাস্তার দিকে নিবিষ্ট।
ড্রাইভার বলেছিল জায়গাটা রোলাগারো টেনিস স্টেডিয়ামের কাছেই। আমি সেই জায়গাটা চিনি। ল্যাংডন আবারও তার পকেট থেকে ভারী চাবিটা বের করে হাতের তালুতে রেখে সেটার ওজন অনুভব করল। তার মনে হলো এটা একটা বিশাল পরিণতির জিনিস, তার নিজের স্বাধীনতার চাবির মতোই অনেকটা। একটু আগে যখন সোফিকে নাইট টেম্পলারদের ব্যাপারে বলছিল, তখন ল্যাংডন বুঝতে পারছিল যে এই চাবিটা প্রায়োরিদের শিলাঙ্কিত, প্রায়োরি অফ সায়নের সাথে খুব সূক্ষ্ম একটা সংযোগ ধারণ করে আছে। সমবাহু ক্রুশ ভারসাম্য আর সম্প্রীতির প্রতীক, কিন্তু সেটা নাইট টেম্পলারদেরকেও বোঝায়। সবাই নাইট টেম্পলারদের চিত্রকর্মগুলো দেখেছে, সাদা পোশাক পরা আর তার মাঝে লাল রঙের সমবাহুর ক্রুশ আঁকা। তবে এটা ঠিক, টেম্পলারদের ক্রুশের বাহুর শেষ মাথাগুলো কিছুটা চওড়া, কিন্তু সেগুলো সমান দৈর্ঘ্যের। একটা সুষম বাহুর ক্রুশ ঠিক এই চাবিটাতে যেমন আছে। এটা দিয়ে তারা কি খুঁজে পাবে ভাবতেই ল্যাংডনের কল্পনা পাগলা ঘোড়ার মতো ছুটতে লাগলো। হলি গ্রেইল কথাটার অর্থহীনতা ভেবে সে প্রায় জোরে হেসে উঠতে যাচ্ছিল। বিশ্বাস করা হয় গ্রেইলটা ইংল্যান্ডের কোথাও আছে, কোনো এক টেম্পলার চার্চের ভূগর্ভস্থ গোপন কক্ষে সেটা লুকিয়ে রাখা হয়েছে, কমপক্ষে 1500 সাল আগে, গ্র্যান্ডমাস্টার দ্য ভিঞ্চির সময়কাল থেকে। প্রায়রিরা তাদের শক্তিশালী দলিল দস্তাবেজগুলো নিরাপদে রাখার জন্য শত শত বছর ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে বাধ্য হয়েছিল। ঐতিহাসিকরা এখন আশঙ্কা করছে গ্রেইলটা জেরুজালেম থেকে ইউরোপে নিয়ে আসার পর থেকে কম করে হলেও 6 জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। গ্রেইলটা শেষবার দেখা গিয়েছিল 1447 সালে, যখন অসংখ্য চাক্ষুষ সাক্ষীদাতা বর্ণনা করেছে দলিল দস্তাবেজগুলো আগুনে প্রায় পুড়ে যাবার আগেই সেগুলো নিরাপদে 4টা সিন্ধুকে করে সরিয়ে নেবার জন্য 6 জন লোক গিয়েছিল। এরপর থেকে কেউই আর গ্রেইলটা কখনো দেখেনি। যা কিছু শোনা গেছে তা হলো মাঝে মধ্যে একটা ফিসফাস। গ্রেইলটা নাকি লুকিয়ে রাখা আছে গ্রেট ব্রিটেনে, নাইট আর্থার আর রাউন্ড টেবিলের নাইটদের দেশে। যেখানেই থাকুক না, দুটো গুরুত্বপূর্ণ সত্য রয়ে গেছে। লিওনার্দো তার জীবনকালে জানতেন গ্রেইলটা কোথায় রাখা আছে। লুকিয়ে রাখার জায়গাটা বোধহয় আজকের দিন পর্যন্ত পরিবর্তিত হয়নি। এই কারণেই গ্রেইল নিয়ে উৎসাহটা এখনও দ্য ভিঞ্চির ছবিতে আর ডায়েরিতে গ্রেইলের বর্তমান অবস্থানটা সম্পর্কে কোনো ক্লু লুকিয়ে আছে বলে আশা করা হয়। কেউ কেউ দাবি করে থাকে ম্যাডোনা অব দি রক্সের পেছনের পর্বতের দৃশ্যটা স্কটল্যান্ডের সারি সারি গুহা পর্বতের সাথে একেবারে মিলে যায়। অন্যেরা দাবি করে দ্য লাস্ট সাপারের শিষ্যদের সন্দেহজনক অবস্থাটা আসলে এক ধরনের কোড। এখনও অনেকে দাবি করে যে মোনালিসার এক্সরেতে এটা উন্মোচিত হয়েছে যে তাকে আসলে আইসিসের ল্যাপিস লাইজুলি পরা অবস্থায় আঁকা হয়েছিল। দ্য ভিঞ্চি পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছিলেন এটার উপরে আরও নিখুঁতভাবে কিছু আঁকার। ল্যাংডন কখনো এমন কোনো প্রমাণ দেখেনি বা কল্পনা করতে পারেনি যা হলি গ্রেইলকে উন্মোচিত করে। তারপরও গ্রেইল সম্পর্কিত খবরাখবর ইন্টারনেটের বুলেটিন আর চ্যাটরুমে আলোচিত হয়। সবাই চক্রান্ত ষড়যন্ত্র পছন্দ করে, আর চক্রান্তগুলো এখনও হচ্ছে। খুব সাম্প্রতিককালে পৃথিবী কাঁপানো একটা আবিষ্কার হয়েছে যে দ্য ভিঞ্চির বিখ্যাত অ্যাডোরেশন অব দি মাঝের পরতে পরতে একটা সিক্রেট লুকিয়ে রাখা আছে। ইতালীয় চিত্রকলা ডায়াগনস্টিশিয়ান মরিজিও সেরাসিনি সত্যটা উন্মোচন করেছেন, যা নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিন খুবই গুরুত্বের সাথে লিওনার্দো ছদ্মবেশ শিরোনামে ছেপেছে। সেরাসিনি কোনো সন্দেহের উদ্রেক না করেই উদ্ঘাটন করেছেন যে অ্যাডোরেশনের ধূসর সবুজ স্কেচটার নিচে ড্রয়িংটা নিশ্চিতভাবেই দ্য ভিঞ্চির কাজ, কিন্তু উপরের মূল ছবিটা নয়। সত্য হলো কোনো অজানা শিল্পী দ্য ভিঞ্চির মৃত্যুর অনেক বছর পর কয়েকবারই এর উপর পেইন্ট করেছে। আরও বেশি ভয়ঙ্কর ব্যাপার হলো উপরে আঁকা ছবিটার নিচে যা আছে সেটা ইনফ্রারেড রিফ্ল্যাক্টোগ্রাফি ছবি আর এক্সরে বলছে। দুর্বৃত্ত শিল্পী দ্য ভিঞ্চির স্কেচটা বিকৃত সাধন করেছে, যাতে দ্য ভিঞ্চির আসল উদ্দেশ্যটা উল্টে দেওয়া হয়েছে। নিচের ড্রয়িংটা সত্যিকারের স্বরূপটা এখন পর্যন্ত জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি। এমনকি ফ্লোরেন্সের উফিজি গ্যালারির বিব্রত কর্মকর্তারা সঙ্গে সঙ্গে ছবিটা রাস্তার অপর পাশে একটা ওয়ারহাউসে স্থানান্তর করে ফেলে। গ্যালারির যে জায়গাটাতে একসময় অ্যাডোরেশনটা ঝোলানো ছিল সেখানে দর্শনার্থীরা গিয়ে একটা বিভ্রান্তিকর এবং ক্ষমা প্রার্থনা সূচক প্ল্যাকার্ড দেখতে পাবে এখন। এই শিল্পকর্মটি মেরামতের জন্য ডায়াগনস্টিক টেস্টের কাজ চলছে। আধুনিক গ্রেইল অন্বেষণকারীদের উদ্ভট আন্ডারওয়ার্ল্ডে লিওনার্দো দ্য ভিঞ্চি বিশাল একটি উন্মাদনা হিসেবে পরিগণিত হয়ে আসছেন।
তার শিল্পকর্ম একটা সিক্রেটের কথা বলছে যেন। তারপরও সেটা একেবারে লুকায়িত আছে, সম্ভবত ছবিটার নিচের পরতে, হয়তোবা সাদামাটা দর্শনের মধ্যে কোনো গুপ্ত লিখনের ভেতরে, অথবা একেবারেই কোথাও না। হতে পারে দ্য ভিঞ্চির হতবুদ্ধিকর ক্লুগুলো কিছুই না, কেবলই অসার প্রতিজ্ঞা, যার পেছনে রয়েছে অতি আগ্রহীদের বিভ্রান্ত করা, তার মোনালিসার বোকার মতো ভান করা হাসির মতোই। এটা কি সম্ভব? পেছনে বসে থাকা ল্যাংডনের দিকে ফিরে সোফি জিজ্ঞেস করল, তুমি যে চাবিটা ধরে রেখেছ সেটা দিয়ে হলি গ্রিলে লুকিয়ে রাখা জায়গাটা খোলা সম্ভব? ল্যাংডনের হাসি পেল। আমি আসলেই ভাবতে পারছি না। তাছাড়া গ্রিলটা যুক্তরাজ্যের কোথাও লুকিয়ে রাখা হয়েছে বলে বিশ্বাস করা হয়, ফ্রান্সে নয়। সে তাকে ইতিহাসটা দ্রুত বলে দিল। কিন্তু গ্রিলটাই মনে হচ্ছে একমাত্র যৌক্তিক উপসংহার। সে জোর দিয়ে বলল, আমাদের কাছে একটা অসম্ভব নিরাপদ চাবি আছে, প্রায়োরি অফ সাইনের শিলাঙ্কিত, আর সেটা দিয়েছেন প্রায়োরিদেরই একজন সদস্য, একটা ভ্রাতৃসংঘ, যা একটু আগে তুমি আমাকে বলেছ, হলি গ্রিলের অভিভাবক। ল্যাংডন জানত সোফির কথার যুক্তি আছে, তারপরও সেটাকে মনে প্রাণে সে মেনে নিতে পারছে না। গুজব আছে যে প্রায়োরিরা প্রতিজ্ঞা করেছিল একদিন গ্রিলটাকে ফ্রান্সে ফিরিয়ে আনবে এবং অন্তিম শয়নে রাখবে, কিন্তু নিশ্চিতভাবেই কোনো ঐতিহাসিক প্রমাণাদি নেই যাতে মনে হতে পারে এটা বাস্তবিকই ঘটেছে। তারপরও যদি প্রায়োরিরা গ্রিলটা ফ্রান্সে নিয়ে আসতে সক্ষম হয়ে থাকে, 24 রুই হ্যাক্সো টেনিস স্টেডিয়ামের নিকটের জায়গাটা কোনো মতেই চূড়ান্ত অন্তিম শয়নের স্থান বলে মনে হয় না। সোফি, আমি চাবিটার সাথে গ্রিলের কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি না। কারণ গ্রিলটা ইংল্যান্ডে থাকার কথা। শুধু তাই নয়, হলি গ্রিলের অবস্থানটা ইতিহাসের সবচাইতে সিক্রেট একটি ব্যাপার। প্রায়োরির সদস্যরা কয়েক দশক অপেক্ষা করে নিজেদেরকে বিশ্বাসযোগ্য হিসেবে প্রতিপন্ন করে থাকে, তারপর তারা জানতে পারে গ্রিলটা কোথায় আছে। সিক্রেটটা খুবই জটিল একটি জ্ঞান। আর যদিও প্রায়োরিদের ভাইদের সংখ্যা অনেক বেশি, তারপরে একই সময়ে কেবলমাত্র 4 জন সদস্য জানে গ্রিলটা কোথায় লুকিয়ে রাখা আছে, গ্র্যান্ডমাস্টার এবং তার 3 জন সেনেক্য। তোমার দাদুর বেলায় এরকম 4 জনের একজন হওয়াটা সম্ভবত খুবই ক্ষীণ। আমার দাদু তাদেরই একজন, সোফি ভাবল। অ্যাক্সিলারেটরটা চাপ দিল। তার স্মৃতিতে একটা ছবি আছে যা খুব নিশ্চিত করেই বলে দেয় তার দাদুর অবস্থান ছিল নিঃসন্দেহে ভ্রাতৃসংঘের ভেতরেই। আর তোমার দাদু যদি সেরকম কিছু হয়েও থাকেন, তবে কখনো ভ্রাতৃসংঘের বাইরের কারো কাছে সেটা প্রকাশ করার কথা নয়। তিনি তোমাকে তাদের একেবারে ভেতরের সার্কেলে নিয়ে আসবেন, সেটা বিশ্বাসযোগ্য নয়। আমি ইতিমধ্যেই সেখানে ঢুকে গিয়েছিলাম, সোফি ভাবল। বেসমেন্টের আচার অনুষ্ঠানের ছবি ভেসে উঠল তার মনের পর্দায়। সে ভাবল, এই মুহূর্তে ল্যাংডনের কাছে নরম্যান্ডির সেতুতে দেখা সেই রাতের ঘটনাটার কথা বলবে কিনা। এখন থেকে 10 বছর আগে কাউকে কথাটা বলতে তার ভীষণ লজ্জা করত। কথাটা মনে করলেই সে দারুণভাবে লজ্জিত আর বিব্রত হতো। দূরে কোথাও সাইরেন বাজছে, তার মনে হলো তার ভেতরে হালকা একটা অবসাদ এসে ভর করেছে। এই তো, ল্যাংডন বলল। সামনের বিশাল রোলাগারো টেনিস স্টেডিয়ামটা দেখে সে দারুণ উত্তেজনা অনুভব করল। সোফি স্টেডিয়ামটার দিকে এগুলো। একটু যেতেই তারা রুই হ্যাক্সোর মোড়টা খুঁজে পেল। জায়গাটা খুব বেশি শিল্পাঞ্চলের মতো মনে হলো, সারি সারি ব্যবসা প্রতিষ্ঠান। আমাদের দরকার 24 নাম্বার, ল্যাংডন আপন মনে বলল। বুঝতে পারল সে গোপন একটা চার্চের চূড়া দেখার আশা করছে। হাস্যকর হয়েও না, এইরকম জায়গায় একটা বিস্তৃত টেম্পলার চার্চ। এই তো সেটা। সোফি বিস্ময়ে চিৎকার করে উঠল, আঙুল দিয়ে দেখালো জায়গাটা। ল্যাংডনের চোখ সামনের স্থাপত্যটার দিকে গেল। এইটা আবার কি? ভবনটা খুব আধুনিক, চারকোনা একটা ভবন, তাতে একটা বিশাল সমান বাহুর ক্রুশ উপরের দিকে অঙ্কিত। ক্রুশটার নিচে লেখা জুরিখের ডিপোজিটরি ব্যাংক। ল্যাংডন ভাবল তার টেম্পলার চার্চের প্রত্যাশার কথাটা সোফিকে বলবে না। এই শান্তিপূর্ণ সমবাহুর ক্রুশটা নিরপেক্ষ দেশ সুইজারল্যান্ড তাদের ফ্ল্যাগে স্থান করে নিয়েছে। নিদেন পক্ষে রহস্যটার একটা সমাধান তো হলো। সোফিয়া ল্যাংডন সুইস ব্যাংকের একটা ডিপোজিট বক্সের চাবি হাতে ধরে রেখেছে। কাস্তেল গান্ডলফোর বাইরে বিশ্বপারিঙ্গার রোসা তার ফিয়াট গাড়িটা থেকে নামতেই একটা পাহাড়ি বাতাসের ঝাপটা চূড়া থেকে নেমে এসে তার শরীরে শীতল পরশ বুলিয়ে দিল। এই আলখেল্লাটার চেয়ে বেশি কিছু আমার পড়ে আসা উচিত ছিল, তিনি ভাবলেন। ঠান্ডা বাতাসটার সাথে লড়াই করতে হলো তাকে।
আজ রাতে তার যা দরকার সেটা হলো হয় তাকে দুর্বল নয়তো ভীতিকর হিসেবে আবির্ভূত হতে হবে। প্রাসাদটা অন্ধকারে ডুবে আছে। ওপরের তলায় একটা জানলা দিয়ে আলো দেখা যাচ্ছে। অন্ধকারে জ্বলজ্বল করছে সেটা। লাইব্রেরি। আরিঙ্গারোসা মনে মনে বললেন। তারা জেগে জেগে অপেক্ষা করছে। মাথাটা উঁচু করে আশেপাশে খুব ভালো মতো না তাকিয়ে তিনি সোজা এগিয়ে গেলেন। তাকে অভ্যর্থনা জানানোর জন্য দরজার কাছে দাঁড়িয়ে থাকা যাজককে দেখে তার ঘুম ঘুম মনে হলো। 5 মাস আগেও এই যাজক তাকে অভ্যর্থনা জানিয়েছিল। অবশ্য আজকে তাকে দেখে একটু কম অতিথিপরায়ণ বলে মনে হচ্ছে। আমরা আপনার জন্য খুব উদ্বিগ্ন ছিলাম বিশপ। নিজের ঘড়ির দিকে তাকিয়ে যাজক বলল। তার চেহারায় উদ্বিগ্নতার চেয়েও বেশি বিরক্তি মনে হলো। ক্ষমা করবেন আমাকে। আজকাল বিমানগুলো খুবই অবিশ্বস্ত হয়ে গেছে। যাজক লোকটা বিড়বিড় করে কি যেন বলল, বোঝা গেল না। তারপর বলল, তারা উপরের তলায় আপনার জন্য অপেক্ষা করছে। আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। লাইব্রেরিটা বিশাল একটা চৌকোনা ঘর। ছাদ থেকে জমিন পর্যন্ত কালো কাঠে তৈরি। চারদিকে লম্বা লম্বা বুকশেলফ মোটা মোটা বইয়ে পূর্ণ। জমিনটা অ্যাম্বার মার্বেলের। খুব সহজে মনে করিয়ে দেয় ভবনটা একসময় প্রাসাদ ছিল। স্বাগতম বিশপ। ঘরের একপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ বলল। আরিঙ্গারোসা দেখার চেষ্টা করলেন কে কথাটা বলছে, কিন্তু ঘরের ভেতরের আলোটা হাস্যকর রকমেরই স্বল্প। তার প্রথম আগমনের সময় থেকেও বেশি স্বল্প। তখন সবকিছু জ্বলজ্বল করছিল। রাতটা পুরোদস্তর জেগে উঠেছে। আজ রাতে সেই সব লোকগুলো অন্ধকারে বসে আছে, যেন তারা কি করতে যাচ্ছে তার জন্য খুব লজ্জিত। আরিঙ্গারোসা খুব ধীরে ধীরে প্রবেশ করলেন। তিনি কেবল ঘরের ভেতরে একটু দূরে টেবিলে বসে থাকা মানুষগুলোর ছায়া দেখতে পেলেন। মাঝখানে বসে থাকা অবয়বটা দেখে সঙ্গে সঙ্গে তিনি চিনতে পারলেন। অ্যাবিস সেক্রেটারিয়েট ভ্যাটিকানা। ভ্যাটিকান সিটির অভ্যন্তরের সমস্ত আইনি ব্যাপারগুলো দেখেন তিনি। উচ্চপদস্থ একজন ইতালীয় কার্ডিনাল। আরিঙ্গারোসা তাদের সামনে এগিয়ে গিয়ে বললেন, এত দেরির জন্য আন্তরিক ক্ষমা নেবেন। আমরা ভিন্ন টাইম জোনে ছিলাম। আপনি খুব ক্লান্ত হয়ে থাকবেন। মোটেই না, সেক্রেটারি বললেন। তার হাত দুটো বিশাল বপুর ওপরে ভাঁজ করে রাখা। আপনি এতদূর আসাতে আমরা কৃতজ্ঞ। আমরা কি আপনাকে এক কাপ কফি দিতে বলবো, ক্লান্তি দূর করার জন্যে? আমার মনে হয় আমাদের ভনিতা করা ঠিক হবে না যে এটা একটা সোশ্যাল ভিজিট। আমাকে আরেকটা প্লেন ধরতে হবে। আমরা কি কাজের কথা শুরু করতে পারি? অবশ্যই, সেক্রেটারি বললেন। আমাদের ধারণার চেয়েও দ্রুত আপনি সাড়া দিয়েছেন। আপনার হাতে 1 মাস সময় ছিল। আপনারা আপনাদের ব্যাপারটা আমাকে 5 মাস আগে জানিয়েছিলেন। আরিঙ্গারোসা বললেন। আমি অপেক্ষা করব কেন? তা তো ঠিকই। আমরা আপনার আনুগত্যে খুব খুশি। আরিঙ্গারোসার চোখ লম্বা টেবিলটার উপরে রাখা কালো ব্রিফকেসটার দিকে গেল। এটার জন্যই কি আমাকে অনুরোধ করা হয়েছে? এটার জন্যেই। সেক্রেটারির কণ্ঠে আন্তরিক একটা ভাব দেখা গেল। অবশ্য আমি স্বীকার করছি, অনুরোধটা নিয়ে আমাদের চিন্তা হচ্ছিল। এটা মনে হয়েছিল বিপজ্জনক। অন্য একজন কার্ডিনাল কথাটা শেষ করলেন। আপনি কি নিশ্চিত আমরা এটা আপনার কাছে টেলিগ্রাফের মাধ্যমে অন্য কোথাও পাঠাতে পারবো না? অঙ্কটা কিন্তু অনেক বড়। মুক্তি অনেক ব্যয়বহুল। আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত নই। ঈশ্বর আমার সঙ্গে আছেন। মানুষগুলোকে একটু সন্দেহগ্রস্ত দেখালো। তহবিলটা কি আমার অনুরোধের মতোই ঠিক আছে? সেক্রেটারি সায় দিল। বিশাল অঙ্কের বন্ড, ভ্যাটিকান ব্যাংক থেকে তোলা। পৃথিবীর যে কোনো জায়গায় এটা টাকার মতোই ব্যবহার করা যাবে। আরিঙ্গারোসা টেবিলটা শেষ মাথায় হেঁটে গিয়ে ব্রিফকেসটা খুললেন। ভেতরে 2টো বান্ডিলের বন্ড। প্রতিটাতে ভ্যাটিকানের শিলাঙ্কিত আর লেখা আছে পটেটর। সেক্রেটারিকে খুব উদ্বিগ্ন দেখালো। আমাকে বলতেই হবে বিশপ, আমাদের সবাই খুব কম আশঙ্কা করতাম যদি এই তহবিলটা নগদে হতো। সেই পরিমাণ টাকা আমি বহন করতে পারতাম না। আরিঙ্গারোসা ভাবলেন। ব্রিফকেসটা বন্ধ করে রাখলেন। বন্ডগুলো নগদ টাকার মতো ব্যবহার করা যায়। আপনি নিজেই বলেছেন সেই কথা। কার্ডিনালরা একটা অস্বস্তির দৃষ্টি বিনিময় করলেন। শেষে একজন বললেন, হ্যাঁ, কিন্তু এই বন্ডগুলো ভ্যাটিকান ব্যাংক খুব সহজেই ট্রেস করতে পারবে। আরিঙ্গারোসা মনে মনে হাসলেন। ঠিক এই কারণেই টিচার আরিঙ্গারোসাকে টাকাগুলো ভ্যাটিকান ব্যাংকের বন্ডের মাধ্যমে নিতে বলেছিলেন। এটা একটা ইন্স্যুরেন্সের মতো কাজ করবে। আমরা সবাই এই ব্যাপারে একসঙ্গে আছি। এটা তো খুবই বৈধ একটা হস্তান্তর। আরিঙ্গারোসা আত্মপক্ষ সমর্থন করলেন।
অপাসদাই হল ভ্যাটিকান সিটিরই নিজস্ব অঙ্গ সংগঠন, আর পোপের কাছে এটা ঠিকই মনে হবে, টাকাটা যেভাবেই থাকুক না কেন। এখানে তো কোনো আইন ভঙ্গ করা হচ্ছে না। সত্য, তারপরেও সেক্রেটারি একটু সামনের দিকে ঝুঁকলেন। তাতে চেয়ারটা থেকে মটমট করে একটা আওয়াজ হলো। আপনি এই তহবিলটা দিয়ে কি করবেন সে সম্পর্কে আমাদের কিছুই জানা নেই। আর যদি এটা কোনোভাবে অবৈধ কিছু, আপনারা আমাকে কি জিজ্ঞেস করছেন সেটা বিবেচনা করুন। আরিঙ্গারোসা পাল্টা জবাব দিলেন, এই টাকা দিয়ে আমি কি করব সেটা আপনাদের ব্যাপার নয়। লম্বা একটা নীরবতা নেমে এলো। তারা জানে আমি সঠিক, আরিঙ্গারোসা ভাবলেন। এখন আমি মনে করতে পারি আপনারা সই করে দেবেন। তারা সবাই উঠে দাঁড়িয়ে কাগজটা তার দিকে ঠেলে দিল, যেন তারা চাইছে আরিঙ্গারোসা এখান থেকে দ্রুত চলে যাক। আরিঙ্গারোসা তার সামনে রাখা কাগজটার দিকে তাকালো। এটাতে পাপালের সিল মারা আছে। আপনারা আমার কাছে যে কপিটা পাঠিয়েছেন এটার সাথে তার মিল আছে? পুরোপুরি। দলিলটা সই করার সময় সে কত কম আবেগতাড়িত হলো সেটা ভেবে আরিঙ্গারোসা খুবই অবাক হলেন। উপস্থিত তিনজন মনে হলো একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ধন্যবাদ বিশপ আপনাকে, সেক্রেটারি বললেন। চার্চের জন্য আপনার কাজের কথাটা কখনোই বিস্মৃত হবে না। আরিঙ্গারোসা ব্রিফকেসটা তুলে নিতেই এর ওজনের মধ্যে কর্তৃত্ব আর প্রতিজ্ঞা অনুভব করলেন। চারজন লোক একে অন্যের দিকে এমনভাবে তাকালেন যেন আরও কিছু বলার আছে তাদের, কিন্তু দৃশ্যত তারা কিছুই বললেন না। আরিঙ্গারোসা ঘুরে দরজার দিকে চললেন। বিশপ, আরিঙ্গারোসা দরজার কাছে যেতেই কার্ডিনালদের একজন ডাক দিলেন। আরিঙ্গারোসা থেমে ঘুরে দাঁড়ালেন। হ্যাঁ, এখান থেকে আপনি কোথায় যাবেন? আরিঙ্গারোসা আঁচ করতে পারলেন প্রশ্নটা যতটা না ভৌগোলিক তার চেয়েও বেশি আধ্যাত্মিক। তারপরও এই সময় তার নৈতিকতা নিয়ে আলোচনা করার কোনো ইচ্ছে হলো না। প্যারিস, কথাটা বলেই দরজা দিয়ে বেরিয়ে গেলেন তিনি। ডিপোজিটরি ব্যাংক অফ জুরিক 24 ঘন্টার সার্ভিস দিয়ে থাকে। এই গ্রেলস্ট্রাঙ্ক ব্যাংক সুইস ব্যাংকের ঐতিহ্য অনুসারে পুরোপুরি আধুনিক প্রযুক্তি নির্ভর। জুরিক, কুয়ালালামপুর, নিউ ইয়র্ক এবং প্যারিসে তাদের অফিস রয়েছে। সাম্প্রতিককালে তারা তাদের সার্ভিসকে শতভাগ কম্পিউটারাইজ করেছে। বর্তমানে সব ধরনের কাজই কোড দিয়ে করা হয়, আর অ্যাকাউন্ট নাম্বারগুলোর অদৃশ্য ডিজিটাইজ ব্যাকআপ থাকে। এই ব্যাংকের প্রধান কাজটা করা হয়ে থাকে বহু পুরনো আর সরল একটা পদ্ধতিতে, বড়সড় একটা লেজার। তাতে তথ্য গোপন রাখা হয়, আর সেটা নিরাপদ ডিপোজিট বক্স সার্ভিস হিসেবে পরিচিত। গ্রাহক নিজেদের স্টক সার্টিফিকেট থেকে শুরু করে চিত্রকর্ম পর্যন্ত ডিপোজিট রাখতে পারে এখানে। অতি উচ্চ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে এই ব্যাংকে। গ্রাহক যখন খুশি ইচ্ছে করলেই সংগোপনে এবং পূর্ণ নিরাপত্তার মধ্যে দিয়ে ডিপোজিটে রাখা জিনিসটা নিজেদের হেফাজতে নিয়ে নিতে পারে। ব্যাংকের কাছাকাছি একটা জায়গায় সোফি গাড়ি থামালো। ল্যাগনন ভবনটার পুরোদস্তুর স্থাপত্য শৈলীর দিকে তাকিয়ে আঁচ করল। ডিপোজিটরি ব্যাংক অফ জুরিখের হাস্যরসের ব্যাপারে সম্যক ধারণা আছে। ভবনটা জানলাবিহীন চৌকোনা, পুরোপুরি স্টিল দিয়ে তৈরি করা। এর গাঁথনিটা বড় বড় লোহার ইটে তৈরি। মাটি থেকে ভবনটার ভিত 15 ফুট উঁচুতে। নিয়ন আলো আর সমবাহুর ক্রুশ ভবনটার বাইরের দিকে জ্বলজ্বল করছে। ব্যাংকিং খাতে সুইজারল্যান্ডের গোপনীয়তার সুনামটিই হল সেই দেশের সবচাইতে লাভজনক রপ্তানি পণ্য। শিল্প সমাজের কাছ থেকে এই ধরনের সুবিধার ব্যাপারে বিরোধিতার সম্মুখীন হয়ে আসছে তারা, কারণ তারা শিল্পকর্মের চোরদের চুরি করা জিনিস লুকিয়ে রাখার জন্য একেবারে নিরাপদ জায়গা দিয়ে থাকে। চোরেরা কয়েক বছর পরে যখন চুরির ঘটনাটা বিস্তৃত হয়ে আসে তখন সেগুলো তুলে নিয়ে থাকে, কারণ আইনগতভাবেই ডিপোজিটগুলো যে কোনো ধরনের পুলিশি তল্লাশি থেকে মুক্ত, আর অ্যাকাউন্টগুলো নামের উপরে না হয়ে সংখ্যার মাধ্যমে হয়ে থাকে। চোরেরা এটা জেনে স্বস্তিতে থাকে যে তাদের চুরি করা মালামালগুলো নিরাপদে আছে এবং সেগুলো কোনোভাবেই খোঁজ করা যাবে না। সোফি ব্যাংকের দরজার সামনেই গাড়িটা থামালো। ল্যাংডনের মনে হলো তাদের উপর একটা ভিডিও ক্যামেরা নজরদারি করছে। এই ক্যামেরাটা লুভরের মতো নয়, একেবারেই বিশ্বাসযোগ্য। সোফি গাড়ির কাঁচটা নামিয়ে ঠিক পাশেই রাখা ইলেকট্রনিক মঞ্চে রাখা এলসিডি মনিটরের দিকে তাকালো। সেখানে 7টা ভাষায় দিক নির্দেশনা দেয়া আছে, সবার উপরে ইংরেজি। ইনসার্ট কি। সোফি পকেট থেকে গোল্ড লেজার চাবিটা বের করে মঞ্চটার ঠিক নিচের ত্রিভুজ আকৃতির একটা ছিদ্রটাতে ঢোকালো।
আমার কেন জানি মনে হচ্ছে এটা কাজ করবে, ল্যাংডন বলল। চাবিটা পুরোপুরি ঢোকাবার পরেই সোফির মনে হলো এটা ঘোরাবার দরকার নেই। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। সোফি গাড়িটা চালিয়ে সামনের দ্বিতীয় দরজাটার দিকে এগুলো। তার পেছনের দরজাটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গিয়ে তাদেরকে ভেড়াবন্দি করে ফেলল। ল্যাংডন এই বন্দি অবস্থাটা অপছন্দ করল না। আশা করা যাক দ্বিতীয় দরজাটাও খুলবে। দ্বিতীয় দরজাটাও আগের মতো করেই খুলতে হলো। ইনসার্ট কি, চাবিটা ঢোকানো মাত্রই দরজাটা খুলে গেল। কিছুক্ষণ পরেই তারা ভবনটার পেটের ভেতরে ঢুকে পড়ল। গাড়ি রাখার জায়গাটা ছোট আর সংকীর্ণ। 1 ডজন গাড়ি রাখার মতো আয়তন জায়গাটার। অন্য প্রান্তে ল্যাংডন ভবনটার মূল প্রবেশদ্বারের দিকে তাকালো। সিমেন্টের ফ্লোরটাতে একটা লম্বা লাল গালিচা বিছানো। দর্শনার্থীদেরকে স্বাগতম জানানোর জন্য সেখানে রয়েছে একটা বিশাল দরজা। তার কাছে মনে হলো পুরোপুরি লোহার তৈরি বলে। স্বাগতম এবং দূরে থাকুন, ল্যাংডন ভাবল। প্রবেশদ্বারের সামনে একটা পার্কিং লটের কাছে সোফি গাড়িটা চালিয়ে নিয়ে গিয়ে ইঞ্জিন বন্ধ করল। তুমি অস্ত্রটা গাড়িতেই রেখে দাও। আনন্দের সাথেই, ল্যাংডন মনে মনে বলে পিস্তলটা সিটের নিচে রেখে দিল। সোফি আর ল্যাংডন গাড়ি থেকে নেমে লাল গালিচাটা ধরে এগুলো। দরজাটার কোনো হাতল নেই, কিন্তু ঠিক তার পাশেই দেয়ালে আরেকটা ত্রিভুজাকৃতির ছিদ্র দেখা গেল। এখানে অবশ্য কোনো নির্দেশনা নেই। ধীরে শেখে যারা তাদের কাছ থেকে দূরে থাকো, ল্যাংডন বলল। সোফি হাসল, তাকে নার্ভাস দেখাচ্ছে। এই তো, সে ছিদ্রটার ভেতরে চাবি ঢুকালে সাথে সাথে দরজাটা খুলে গেল। একে অন্যের দিকে তাকিয়ে সোফি আর ল্যাংডন ভেতরে প্রবেশ করতেই দরজাটা ভোঁতা একটা শব্দ করে বন্ধ হয়ে গেল। ডিপোজিটরি ব্যাংকের ফোয়ারটা যেরকমভাবে সাজানো হয়েছে সেরকমটি ল্যাংডন কখনো দেখেনি। যেখানে বেশিরভাগ ব্যাংক পালিশ করা মার্বেল বা গ্রানাইট দিয়ে সাজায়, সেখানে এই জায়গাটা সারা দেয়াল জুড়ে লোহা আর নাট বল্টু দিয়ে সাজানো। তাদের ডেকোরেটরকে, ল্যাংডন অবাক হয়ে ভাবল। স্টিলের গলি। সোফিও একই রকম ভয়ে লবিটার দিকে তাকালো। চারদিকে ধূসর লোহা, জমিন, দেয়াল, কাউন্টার, দরজা, এমনকি লবির চেয়ারগুলোও লোহার তৈরি। তা সত্ত্বেও ব্যাপারটা দেখতে খুবই আকর্ষণীয় আর চমৎকার। মেসেজটা খুব পরিষ্কার, তুমি একটা ভল্টের ভেতরে হাঁটছ। তারা ঢুকতেই কাউন্টারে বসা এক বিশাল দেহের লোক তাদের দিকে তাকালো। সে ছোট্ট একটা টেলিভিশন বন্ধ করে তাদের দিকে প্রশান্তির একটা হাসি দিল। বিশাল মাংসপেশি এবং শক্ত বাহু থাকা সত্ত্বেও তার কণ্ঠে এবং আচারে মার্জিত সুইচ বেলহপের পরিচয় পাওয়া গেল। বোঝক, সে বলল, আপনাদেরকে আমি কিভাবে সাহায্য করতে পারি? দুভাষায় অভিনন্দন জানানোটা এই ইউরোপিয়ান অভ্যর্থনাকারীর নতুন একটা চাল। সোফি জবাবে কিছুই বলল না। সোজা সোনার চাবিটা লোকটার সামনের কাউন্টারের উপর রেখে দিল। লোকটা সেটার দিকে তাকেই সোজা হয়ে দাঁড়ালো। অবশ্যই, আপনার লিফটটা ঘরের শেষ মাথায়। আমি জানিয়ে দিচ্ছি আপনারা আসছেন। সোফি মাথা নেড়ে চাবিটা তুলে নিল। কোন তলায়? লোকটা তার দিকে অদ্ভুতভাবে তাকালো। আপনার চাবিটাই তো নির্দেশ করছে কোন তলা। সোফি হেসে বলল, আহ, তাই তো। গার্ড 2 আগন্তুককে লিফটের কাছে যেতে দেখল। তারা চাবি ঢুকিয়ে লিফটের ভেতরে চলে গেল। দরজাটা বন্ধ হতেই ফোনটা তুলে নিল লোকটা। কাউকে তাদের আসার কথা জানানোর জন্য বলল না। এর কোনো দরকারও নেই। বাইরের প্রবেশদ্বারে কোনো গ্রাহক চাবি ঢোকানোর সাথে সাথেই পুরো ভল্টটাই সতর্ক হয়ে যায়। গার্ড আসলে ব্যাংকের রাত্রিকালীন ম্যানেজারকে ডাকতে ফোন করছে। ফোনের রিং হতেই গার্ড টেলিভিশনটা ছেড়ে দিয়ে সেটা দেখতে লাগলো। যে খবরটা সে দেখছিল সেটা এইমাত্র শেষ হলো। এতে অবশ্য কিছু যায় আসে না। সে ইতিমধ্যেই এই দুজনের ছবি টেলিভিশনে দেখে ফেলেছে। ম্যানেজার জবাব দিল, হুই, এখানে একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? ম্যানেজার জানতে চাইল। ফরাসি পুলিশ 2 জন ফেরারিকে খুঁজছে আজ রাতে। তো তাদের 2 জন এখানে আমাদের ব্যাংকের ভেতরে ঢুকেছে। ম্যানেজার শান্ত কণ্ঠেই বলল, ঠিক আছে, আমি মশিয়া ভার্নেটের সাথে যোগাযোগ করছি। গার্ড ফোনটা নামিয়ে রেখে আরেকটা ফোন করল। এটা করা হলো ইন্টারপোলে। ল্যাংডন খুব অবাক হলো, কারণ তার মনে হলো লিফটটা উপরের দিকে না উঠে বরং নিচের দিকে নামছে। লিফটের দরজাটা খোলার আগে সে বুঝতে পারল না ডিপোজিটরি ব্যাংক অফ জুরিখের নিচের কয় তলায় গেল। সে অবশ্য পরোয়া করল না। লিফট থেকে বের হতে পেরেই সে দারুণ খুশি। ইতিমধ্যেই একজন অভ্যর্থনাকারী মিষ্টি হেসে তাদের সামনে দাঁড়িয়ে আছে। লোকটা বয়সে প্রবীণ আর বেশ হাসি খুশি। সে পরে আছে পরিষ্কার ফ্লানেল স্যুট, যা এই জায়গার সাথে একদম বেমানান।
আধুনিক উচ্চ প্রযুক্তি জগতে একজন পুরনো দিনের ব্যাংকার। ভোজক, গুড ইভিনিং। আপনারা কি দয়া করে আমাকে অনুসরণ করবেন? সিলভু প্লেই। কোনো জবাবের অপেক্ষা না করেই সে ঘুরে একটা সংকীর্ণ করিডোর দিয়ে যেতে লাগলো। ল্যাংডন সোফির পেছনে পেছনে কয়েকটা করিডোর পার হলো। তারা কয়েকটা মেইন ফ্রেম কম্পিউটার ভর্তি ঘরও পার হলো। ওগুলোর বাতি জ্বলছিল নিচ্ছিল। ভয়েসি, লোকটা বলল। একটা লোহার দরজার সামনে এসে সেটা খুলে দিল তাদের জন্য। এই তো এখানে। ল্যাংডন আর সোফি আরেকটা জগতে প্রবেশ করলো। তাদের সামনে ছোট্ট ঘরটা দেখতে চমৎকার কোনো হোটেলের বিলাসবহুল বসার ঘরের মতো। সেখানে লোহা নাট বল্টু তিরোহিত হয়েছে। সেই জায়গাটা দখল করেছে প্রাচ্য দেশীয় কার্পেট ও কাঠের ফার্নিচার আর কুশন সংবলিত চেয়ার। ঘরের মাঝখানে রাখা চওড়া ডেস্কটার উপরে দুটো ক্রিস্টালের গ্লাস। তার পাশে খোলা পেরিয়ারের বোতল, সেটার বুদবুদ এখনও উঠছে। তার পাশেই রয়েছে একটা কফি পট। লোকটা একটা ইঙ্গিতপূর্ণ হাসি দিল। আমার মনে হচ্ছে আপনারা আমাদের এখানেই প্রথম এসেছেন। সোফি একটু ইতস্তত করে মাথা নেড়ে সায় দিল। বুঝেছি, প্রায়শই চাবিগুলো উত্তরাধিকারীর কাছে হস্তান্তর করা হয়ে থাকে, আর আমাদের এখানে প্রথম যারা আসে তারা সাধারণত এখানকার নিয়মকানুন সম্পর্কে অকৃতবহাল থাকে না। সে টেবিলে রাখা পানীয়ের দিকে ইশারা করল। এই ঘরটা আপনাদের, যতক্ষণ ইচ্ছে আপনারা এটা ব্যবহার করবেন। আপনি বলছেন চাবিগুলো প্রায়শই উত্তরাধিকারীর কাছে হস্তান্তর করা হয়ে থাকে? সোফি জিজ্ঞেস করল। একদম ঠিক। আপনার চাবিটা অনেকটা সুইচ ব্যাংক অ্যাকাউন্টের মতোই, যা প্রায়শই পরবর্তী বংশধরদের কাছে উইল করে দেওয়া হয়। আমাদের গোল্ড অ্যাকাউন্টে সর্বনিম্ন লিজ নেওয়ার সময়কাল হলো 50 বছর। অগ্রিম পরিশোধ করা হয়, তো সেই জন্যেই আমরা অনেক পরিবারের বদল হতে দেখি। ল্যাংডন তার দিকে তাকালো। আপনি বলছেন 50 বছর? সর্বনিম্ন, লোকটা জবাব দিল। অবশ্য আপনি যদি এর চেয়ে বেশি সময়ের জন্য লিজ নিতে পারেন, আর যদি সময় না বাড়িয়ে 50 বছর অতিক্রম হবার পরও অ্যাকাউন্টটা সচল না করা হয়, তবে স্বয়ংক্রিয়ভাবেই সেফ ডিপোজিট বাক্সটা ধ্বংস করে ফেলা হয়। আমি কি আপনাদের বাক্সটা খোলার কাজ শুরু করব? সোফি মাথা নেড়ে সায় দিল। প্লিজ। লোকটা একটা বিলাসবহুল কামরার দিকে হাত দিয়ে ইশারা করে দেখালো। এটা আপনাদের ব্যক্তিগত ভিউইং রুম। আমি এই ঘর থেকে চলে যাবার পর আপনারা যতক্ষণ দরকার ততক্ষণ থেকে নিজেদের সেফ ডিপোজিট বাক্সের জিনিসগুলো দেখতে পারেন, নিতে পারেন। সে হেঁটে ঘরটার একদিকের দেয়ালের কাছে গিয়ে বলল, আপনার চাবিটা এখানে ঢোকাবেন। লোকটা একটা ইলেকট্রনিক পোডিয়ামের দিকে ইঙ্গিত করল। পোডিয়ামটার অতি পরিচিত ত্রিভুজ আকৃতির একটা ছিদ্র ছিল। কম্পিউটার আপনার চাবিটা নিশ্চিত করলে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ইনসার্ট করবেন। তারপরেই আপনার সেফ ডিপোজিটরি বাক্সটা ভোল্টের নিচে আপনি এসে যাবে। বাক্সটার কাজ শেষ হবার পর একই প্রক্রিয়ায় আপনি সেটা আবার ভেতরে ঢুকিয়ে রাখতে পারবেন। চাবিটা আবার ঢোকাতে হবে, কিন্তু সব কিছুই স্বয়ংক্রিয় ব্যবস্থায় হবে, তাই প্রাইভেসির গ্যারান্টি রয়েছে। এমনকি ব্যাংকের কর্মচারীদের কাছেও কিছুই জানা সম্ভব না। আপনাদের যদি কিছু দরকার হয় তাহলে শুধু টেবিলের মাঝখানের বোতামটি টিপলেই হবে। সোফি কিছু একটা জিজ্ঞেস করতে যাবে, তখনই ফোনটা বেজে উঠল। লোকটা খুব বিব্রত আর হতভম্ব হলো। ক্ষমা করবেন আমাকে, প্লিজ। সে ফোনটার কাছে গেল। সেটা টেবিলে রাখা কফি পটটার পাশেই ছিল। উই, সে জবাব দিল। ফোনের অপর পাশ থেকে কথা শুনে তার ভুরো কপালে উঠল। উই, উই, দ্বারকোদ। সে ফোনটা রেখে দিয়ে তাদের দিকে তাকিয়ে অস্বস্তির একটা হাসি দিল। আমি দুঃখিত, আমাকে একটু যেতে হবে। আপনারা নিজের ঘর মনে করবেন। সে খুব দ্রুত দরজার দিকে চলে গেল। একটু শুনুন, সোফি লোকটাকে ডাকল। যাবার আগে কি একটা বিষয় পরিষ্কার করে যাবেন? আপনি বলেছেন আমাদেরকে একটা অ্যাকাউন্ট নাম্বার ঢোকাতে হবে। লোকটা দরজার সামনে গিয়ে থামল। তার মুখটা ফ্যাকাশে দেখালো। তা তো অবশ্যই। সুইস ব্যাংকের অ্যাকাউন্টের মতো আমাদের সেফ ডিপোজিটরি ব্যাংকের অ্যাকাউন্টেরও একটা নাম্বার থাকে, কোনো নাম নয়। আপনার কাছে একটা চাবি এবং পার্সোনাল নাম্বার আছে, যা শুধু আপনিই জানেন। চাবিটা হলো আইডেন্টিফিকেশনের কেবলমাত্র অর্ধেকটা। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা হলো বাকি অর্ধেক। তা না হলে আপনি আপনার চাবিটা হারিয়ে ফেললে যে কেউ সেটা ব্যবহার করতে পারবে। সোফি ইতস্তত করে বলল, কিন্তু আমার উইলদাতা যদি আমাকে কোনো অ্যাকাউন্ট নাম্বার না দিয়ে থাকেন তো? লোকটার হৃদস্পন্দন লাফাতে লাগলো। তাহলে নিশ্চিতভাবে এখানে এসে আপনার কোনো কাজ হবে না। সে তাদের দিকে তাকিয়ে একটা শান্ত হাসি দিল। আমি কাউকে ডেকে দিচ্ছি আপনাদেরকে সাহায্য করার জন্য। সে খুব দ্রুতই এসে যাবে।
চলে গিয়ে ব্যাংকার লোকটা দরজা বন্ধ করে দিয়ে বাইরে থেকে চাবি মেরে দিল। তাদেরকে ভেতরে আটকে ফেলা হলো। শহরের উপকণ্ঠে কোয়েত গার্দু নর্থ ট্রেন টার্মিনালে দাঁড়িয়ে আছে। তার ফোনটা বেজে উঠল। ফসের ফোন। ইন্টারপোল একটা জিনিস খুঁজে পেয়েছে। ল্যাংডন আর সোফি এইমাত্র প্যারিসের ডিপোজিটরি ব্যাংক অফ জুরিকের একটা শাখায় গেছে। আমি চাই তুমি তোমার লোকজন নিয়ে সেখানে এক্ষুনি চলে যাও। এজেন্ট নেভু আর রবার্ট ল্যাংডনের কাছে সনিয়া কি বলতে চেষ্টা করছেন সে ব্যাপারে কিছু কি জিজ্ঞেস করব? ফসের কণ্ঠটা শীতল হয়ে গেল। তুমি যদি তাদেরকে গ্রেফতার করতে পারো লেফটেন্যান্ট কোলেত, তখন আমি নিজেই সেটা তাদেরকে জিজ্ঞেস করতে পারবো। কোলেত ইঙ্গিতটা ধরতে পারল। 24 রুই হ্যাক্সো। এখনই যাচ্ছি ক্যাপ্টেন। সে ফোনটা কেটে দিয়ে তার লোকদের কাছে ওয়্যারলেস করল। শুনছিলেন ড্যান ব্রাউনের বিখ্যাত উপন্যাস দ্য ডা ভিঞ্চি কোড এর 9ম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।